কিছুদিন আগেই শুরু করেছিলাম ইটাওয়ান ক্লাস নামের একটি অসাধারণ কোরিয়ান ড্রামার এক্সপ্লেনেশন, যার আগের পর্বে দেখানো হয়েছিল সেরোই যখন জানতে পারে তার বাবার মৃত্যুর জন্য গাংওয়ান দায়ী, তখন সে তাকে মারতে মারতে প্রায় আধমরা করে দেয়। আর এখান থেকেই শুরু হয় ড্রামার দ্বিতীয় পর্ব। এরপর সে যখন তাকে পাথর দিয়ে মারতেই যাচ্ছিল, তখন পেছন থেকে একটা গুলির শব্দ আসে। দেখা যায় সোয়া সেরোইকে আটকানোর জন্য সেখানে কিছু পুলিশ অফিসারকে ডেকে এনেছে। ওই পুলিশ অফিসাররা সেরোইকে পাথরটা নিচে রাখতে বলে, তবে সেরোই তাদের কথা শুনে পাগলের মতো হাসতে থাকে এবং চিৎকার করে বলে, ও আমার বাবাকে মেরেছে, তাই যাই হয়ে যাক না কেন আমি ওকে ছাড়বো না। এটা শুনে ওই পুলিশ অফিসার তাকে ধমক দিয়ে বলে, আমি শেষবারের মতো বলছি, পাথরটা ফেলে দাও, না হলে আমি গুলি চালাতে বাধ্য হব। তবে ঠিক তখনই সোয়া বন্দুকের সামনে চলে আসে। সেরোই সোয়াকে বলে, তুমি সামনে থেকে সরে যাও। এটা শুনে সোয়া তাকে বলে, আজ যদি তোমার বাবা বেঁচে থাকতেন তাহলে তিনি কখনোই তোমার এই রূপ মেনে নিতে পারতেন না। দেখা যায় সোয়ার এই কথাটা শুনে সেরোই কান্নায় ভেঙে পড়ে এবং ওই পাথরটা হাত থেকে ফেলে দেয়। এই ঘটনার পর বেশ কিছুদিন সময় পেরিয়ে যায়। বর্তমানে গাংওয়ান একটা হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে, আর অন্যদিকে সেরোইকে অ্যাটেম্প টু মার্ডার কেসে জেল হেফাজতে রাখা হয়েছে। দেখা যায় জেলের মধ্যেই গাংওয়ানের বাবা তার সঙ্গে দেখা করতে আসে এবং তাকে বলে, তুমি চাইলে আমি তোমাকে এখান থেকে বের করতে পারি, তবে তার বিনিময়ে তোমাকে গাংওয়ানের কাছে হাঁটু গেড়ে ক্ষমা চাইতে হবে। এই কথাটা শোনা মাত্রই সেরোই কেমন একটা পাগল হয়ে ওঠে এবং চিৎকার করে ওই চেয়ারম্যানকে বলে, যাই হয়ে যাক না কেন আমি ক্ষমা চাইব না, যদি ক্ষমা চাওয়ারই হয় সেটা আপনার ছেলে চাইবে। তার এমন কথা শুনে চেয়ারম্যান রাগে সেখান থেকে চলে যায়। তারপর এক অফিসারের সঙ্গে দেখা করে তাকে বলে, শুনলাম যে মেয়েটি গাংওয়ানের বিরুদ্ধে কোর্টে প্রমাণ দেবে, সে নাকি আমাদের ডোনেট করা অনাথ আশ্রমেই থাকে। এটা শুনে ওই পুলিশ অফিসার বলে, এসব নিয়ে আপনি চিন্তা করবেন না, আমি কেসটাকে এমনভাবে সাজিয়েছি যে কোর্টে আমাদের কেউই হারাতে পারবে না। কোর্টের সামনে এটাই প্রমাণিত হবে যে গাড়িটা গাংওয়ানের হলেও ওই রাতে গাড়িটা চালাচ্ছিল আপনাদের বাড়ির মালিক, তাই এই অ্যাক্সিডেন্টের সাথে গাংওয়ানের কোনো সম্পর্কই নেই। সিন শিফট হয়। দেখা যায় পরের দিন সকালে চেয়ারম্যান সোয়ার সাথে কথা বলার জন্য তাকে ডেকে পাঠায়। সোয়া সেখানে আসলে চেয়ারম্যান তাকে বলে, আমি শুনলাম তুমি নাকি আমাদের ডোনেট করা অনাথ আশ্রমে থাকো। সোয়া তার কথায় মাথা নেড়ে সম্মতি জানায়। এরপর তিনি বলেন, আমি তোমার হায়ার এডুকেশনের সমস্ত খরচ বহন করতে চাই। এটা শুনে সোয়া কিছুটা ঘাবড়ে যায় এবং চেয়ারম্যানকে জিজ্ঞাসা করে, এর বিনিময়ে আমাকে কি করতে হবে। চেয়ারম্যান একটা হাসি দিয়ে বলে, কোর্টে সেরোইয়ের বিরুদ্ধে প্রমাণ দিতে হবে। চেয়ারম্যানের এমন কথা শুনে সোয়া বেশ ঘাবড়ে যায়। তার এমন অবস্থা দেখে চেয়ারম্যান বলে, আমি তো তোমার সাথে মজা করছিলাম, তোমাকে কিছুই করতে হবে না, কারণ এমনিতেই এই কেসটা আমরাই জিতবো। সিন শিফট হয় আর সেরোইকে বিচারের জন্য কোর্টে নিয়ে আসা হয়। বিচারপতি সবকিছু শোনার পর বলেন, সেরোই যা যা করেছে তা আইনের চোখে দণ্ডনীয় অপরাধ, আর তাছাড়া এই অপরাধের জন্য তার বিন্দুমাত্র কোনো অনুশোচনা নেই, তাই তাকে 3 বছরের সহস্র কারাদণ্ডের আদেশ দেওয়া হলো। সিন ফ্ল্যাশব্যাকে আসলে দেখা যায় যে অফিসার এই কেসের তদন্ত করছিলেন তিনি বিভিন্ন সিসিটিভি ফুটেজ চেক করে এটা বুঝতে পেরেছিলেন যে সেরোই নির্দোষ, তাকে ইচ্ছে করেই এই কেসে ফাঁসানো হচ্ছে। তাই তিনি এই ব্যাপারে তার সিনিয়রের সঙ্গে কথা বলতে যান, তবে তার সিনিয়র তাকে বলে, কেসটা যেমন চলছে তেমনই চলতে দাও, এটার ভেতরে তুমি বেশি মাথা ঘামিও না, কারণ তোমারও একটা 1 বছরের সন্তান রয়েছে। সিনিয়রের এমন কথা শুনে ওই অফিসার বেশ ঘাবড়ে যায়। অন্যদিকে সেরোইকে কিছু গুন্ডাদের সাথে একটি কারাগারে রাখা হয়। ওই গুন্ডারা সেরোইকে বলে, হাঁটু গেড়ে আমাদের সামনে মাথা নত কর। তবে সেরোই কোনোভাবেই তাদের সামনে মাথা নত না করায় তারা সেরোইকে প্রচুর মারধর করে। এরপর বেশ কিছুদিন পেরিয়ে যায়। হঠাৎ একদিন সোয়া সেরোইর সাথে জেলে দেখা করতে আসে। সোয়া তাকে বলে, আমি শহরের সবথেকে বেস্ট ইউনিভার্সিটিতে চান্স পেয়ে গেছি। এটা শুনে সেরোই তাকে বলে, তাহলে তো ভালোই হলো, তুমি তো প্রথম থেকেই এটাই চেয়েছিলে। তখনই সোয়া তাকে ধীর গলায় বলে, আমার পড়াশুনোর সমস্ত খরচ চেঙ্গা কোম্পানি বহন করবে, তবে এর বিনিময়ে আমার পড়া শেষ হলে আমাকে তাদের কোম্পানিতেই চাকরি করতে হবে। কথাটা শুনে সেরোই প্রথমে কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর সোয়াকে বলে, জীবনটা তোমার, তাই তুমি নিজের মতো করে বাঁচো। দেখা যায় এটা বলার সাথে সাথেই তাদের দেখা করার সময় শেষ হয়ে যায়, তাই সেরোই চুপচাপ সেখান থেকে চলে যেতে থাকে। তখনই সোয়া তাকে জিজ্ঞাসা করে, তুমি কি এখনো আমাকে ভালোবাসো? সেরোই বলে, হ্যাঁ। এটা শুনে সোয়া বলে, আমার কিন্তু গরিব বয়ফ্রেন্ড একদমই পছন্দ নয়, তাই তোমাকে অনেক ধনী হতে হবে। সেরোই বলে, তাহলে এখন থেকে আমার একটাই লক্ষ্য। সোয়া বলে, জেল থেকে বেরোনোর পর তুমি কি করবে কিছু ভেবেছো? সেরোই বলে, আমি চেঙ্গা কোম্পানির চেয়ারম্যানের লেখা একটা বই পড়েছিলাম, তিনিও প্রথমে একটা ছোট রেস্টুরেন্ট থেকেই ব্যবসা শুরু করেছিলেন, তাই আমিও একটা রেস্টুরেন্ট খুলতে চাই। এটা শুনে সোয়া তাকে বলে, তুমি কি তার থেকে বদলা নিতে চাও? তবে সেরোই আর কোনো কিছু না বলেই সেখান থেকে চলে যায়। এরপর দেখতে দেখতেই 3টে বছর পেরিয়ে যায় আর সেরোইও ফাইনালি জেল থেকে বের হয়। তবে এখন সে আর আগের মতো উগ্র এবং মেজাজি ছিল না। সময়ের সাথে সাথে তার আচার আচরণ এবং চিন্তাধারায় অনেক পরিবর্তন এসেছে। তবে যেটা থেকে গেছে সেটা হলো বাবার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার সেই অদম্য জেদ। সে ঠিক করে যে কোম্পানির কারণে তার বাবা প্রাণ হারিয়েছে
সেই কোম্পানিকে সে ধ্বংস করেই ছাড়বে। এই সময় সে সোয়ার একটা চিঠি পায়, যেটাতে সোয়া তাকে জানিয়েছিল সে বর্তমানে ইটাওয়ান সিটিতে রয়েছে। তাই সেরোই তার সঙ্গে দেখা করার জন্য দ্রুত সেখানে চলে আসে। তবে সে দেখে ওই দিন পুরো ইটাওয়ান শহর হ্যালোইন উৎসবে মেতে উঠেছে। শত শত মানুষ ভিন্ন ভিন্ন মুখোশ পরে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। দেখা যায় সেরোই যখন ওই ভিড়ের মধ্য দিয়েই যাচ্ছিল, তখন হঠাৎ করেই সোয়া তার সামনে এসে দাঁড়ায়। এত বছর পর তারা দুজন একে অপরকে দেখে অনেক খুশি হয়। তবে এর মধ্যেই সোয়া সেরোইকে বলে, আমি এখনো ওই ইউনিভার্সিটিতেই লেখাপড়া করছি, আর লেখাপড়া শেষ হলেই চেঙ্গা গ্রুপের চেয়ারম্যানকে দেওয়া কথা মতো আমি তাদের কোম্পানিতেই জয়েন করব। এটা বলার পর সোয়া মনে করে সেরোই হয়তো তার উপর রাগ করবে, কিন্তু সেরোই সবকিছু শোনার পরেও একদমই শান্ত থাকে। সে সোয়াকে বলে, এই জীবনটা যেহেতু তোমার, তাই যে কোনো ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার তোমার পূর্ণ স্বাধীনতা রয়েছে। আমি কোনোভাবেই তোমাকে জোর করতে পারি না। এটা শোনার পর সোয়া সেরোইকে বলে, আমার কথা বাদ দাও, এখন তুমি বলো তোমার পরবর্তী প্ল্যান কি, তুমি কি করতে চাও? এর উত্তরে সেরোই তাকে বলে, আমি তো তোমাকে আগেই বলেছিলাম আমি নিজের একটা রেস্টুরেন্ট খুলবো, তবে সেটা খোলার জন্য আমাকে 7 বছর অপেক্ষা করতে হবে। সোয়া তার এইসব কথা শোনার পর মনে মনে ভাবতে থাকে, সেরোই সবেমাত্র জেল থেকে ছাড়া পেয়েছে, আর তাছাড়া একটা পাব খোলার মতো তার কাছে পর্যাপ্ত টাকাও নেই, তাই তার পক্ষে কোনোভাবেই পাব খোলা সম্ভব নয়। এই সময় সেরোই তাকে জিজ্ঞাসা করে, তুমি এত কি ভাবছো? সোয়া চমকে গিয়ে বলে, না না, তেমন কিছুই নয়। এরপর সেরোই সোয়াকে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য কাঁধে তুলে নেয়। সোয়া তাকে জাপটে ধরে এবং বলে, আমি জানি তুমি আমার ওপরে রাগ করে আছো, তবে সেরোই বলে, আমি তোমাকে ভালোবাসি, তাই তুমি যাই করো না কেন আমি কখনোই তোমাকে ভুল বুঝবো না। এটা বলেই সে সোয়াকে তার বাড়িতে পৌঁছে দিয়ে রেস্টুরেন্ট তৈরির টাকা কামাতে 7 বছরের জন্য বাইরে চলে যায়। এইভাবেই দেখতে দেখতে প্রায় 7 বছর পেরিয়ে যায়, আর আমরা দেখতে পাই সোয়া বর্তমানে চেঙ্গা কোম্পানিতেই কাজ করে। কাজ শেষ করে সে যখন রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল, তখনই সে তার সামনে সেরোইকে দেখতে পায়। সেরোই অবশেষে নিজের কঠোর পরিশ্রমের মাধ্যমে ওই শহরেই একটা রেস্টুরেন্ট খুলেছে। এটা জানতে পেরে সোয়া বেশ অবাক হয় এবং সেরোইকে তার সফলতার জন্য অভিনন্দন জানায়। সিন শিফট হয়, দেখা যায় সেরোইর রেস্টুরেন্টটি নতুন হওয়ায় সেখানে একটাও কাস্টমার আসছিল না। সেরোই বুঝতে পারে তার রেস্টুরেন্টটি দাঁড় করাতে গেলে তাকে রেস্টুরেন্টের মার্কেটিং করতে হবে। অন্যদিকে আমরা ইসো নামের একটা মেয়েকে দেখতে পাই। সে কোরিয়ার একজন বিখ্যাত সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। সোশ্যাল মিডিয়ার পাশাপাশি সে পড়াশুনো এবং খেলাধুলাতেও সমানভাবে পারদর্শী। ইসো সাধারণত তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সমাজে ঘটে যাওয়া অপরাধমূলক কাজকর্মগুলিকে তুলে ধরে, ফলে খুব অল্প সময়ের মধ্যেই সে সবার কাছে একজন পপুলার আইডল হিসাবে পরিচিত হয়েছে। দেখা যায় একদিন স্কুলে এক বড়লোক বাড়ির মেয়ে একটি নিরীহ মেয়েকে বুলি করছিল। তখন ইসো ওই ঘটনাটা রেকর্ড করে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেয়, যার কারণে মেয়েটি এবং তার পরিবারের অনেক বদনাম হয়। আর এই বদনাম সহ্য করতে না পেরে একদিন সন্ধেবেলায় ওই মেয়েটির মা ইসোর সঙ্গে দেখা করতে আসে এবং তাকে ধমক দিয়ে ভিডিওটা ডিলিট করতে বলে। তবে ইসো কোনো মতেই ওই ভিডিওটা ডিলিট না করায় ওই মহিলা তাকে একটা চড় মারে। তখনই দেখা যায় এই পুরো ঘটনার দৃশ্যটা ইসোর এক বন্ধু দূর থেকে রেকর্ডিং করে রাখে। মহিলাটি এই ব্যাপারে বুঝতে পারার সাথে সাথেই আবারও ইসোকে চড় মারতে যায়, তবে এইবার সেরোই এসে তার হাতটা ধরে ফেলে। সে তাদেরকে এইভাবে লড়াই করতে বারণ করে, কিন্তু সেরোই তার সম্পূর্ণ কথা শেষ করার আগেই ইসো ওই মহিলাকে জোরে একটা চড় মেরে সেখান থেকে চলে যায়। এটা দেখে সেরোই প্রথমে কিছুটা চমকে যায়, তারপর ইসোকে গিয়ে বলে, এটা তুমি কি করলে? ওই মহিলা তোমার থেকে অনেক বড় হয়, তাই তোমার কোনোভাবেই তার গায়ে হাত তোলা উচিত হয়নি। এটা শুনে ইসো তাকে বলে, ওই মহিলা আমার বাবাকে হত্যা করেছে, যে কারণেই আমি তাকে চড় মেরেছি, আর এর জন্য আমি কোনোভাবেই তার কাছে ক্ষমা চাইবো না। এটা শুনে সেরোই কিছুটা অন্যমনস্ক হলেই ইসো দূর থেকে তাকে চিৎকার করে বলে, আমি তোমার সঙ্গে মজা করছিলাম। সেরোই তার এমন কথা শুনে অবাক হয়ে যায়। সে মনে মনে ভাবতে থাকে, বাবার মৃত্যু নিয়ে এমন ভাবে কে মজা করে। সিন শিফট হয়, দেখা যায় পরের দিন সেরোই একটি টেডি বিয়ারের কস্টিউম পরে তার রেস্টুরেন্টের মার্কেটিং করছিল। এদিকে ইসো এবং তার এক বন্ধু স্কুটি নিয়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় ভুলবশত সেরোইকে অ্যাক্সিডেন্ট করে বসে। দেখা যায় ওই অ্যাক্সিডেন্টের কারণে সেরোই গুরুতরভাবে আহত হয় এবং সে সেখানেই জ্ঞান হারিয়ে ফেলে। ফলে ইসো এবং তার বন্ধু তাকে হসপিটালে নিয়ে যায়। কিছুক্ষণ চিকিৎসার পর সেরোইর জ্ঞান ফিরলে সে নিজেকে হসপিটালে দেখতে পায়। সাথে সাথেই ইসোর বন্ধু এই অ্যাক্সিডেন্টের জন্য তার কাছে ক্ষমা চায় এবং বলে এই অ্যাক্সিডেন্টটা সে ইচ্ছে করে করেনি। সেরোই তার কথা শুনে তাকে ক্ষমা করে দেয়। তারপর তাকে নিজের রেস্টুরেন্টের একটা লিফলেট দিয়ে সেখানে একবার হলেও ভিজিট করতে বলে। দূর থেকে ইসো এটা দেখে ভাবতে থাকে, একটা মানুষ কিভাবে এতটা ভালো হতে পারে। সে তো চাইলেই এই অ্যাক্সিডেন্টের বাহানা দিয়ে আমাদের থেকে মোটা অঙ্কের টাকা চাইতে পারত। তো যাই হোক, এরপর রাতের বেলায় ইসো এবং তার দুই বন্ধু একটি রেস্টুরেন্টে ড্রিঙ্কস করতে আসে, আর এই রেস্টুরেন্টের ম্যানেজার ছিল সোয়া। সে ইসো এবং তার বন্ধুদের আইডি কার্ড দেখে বুঝতে পারে তারা সকলেই নাবালক, অর্থাৎ তাদের বয়স এখনো 18 হয়নি। তাই সোয়া তাদেরকে রেস্টুরেন্ট থেকে বের করে দেয়। এর পরের সিনে সোয়া এবং সেরোইকে একসঙ্গে রাস্তায় হাঁটতে দেখা যায়, যেখানে সেরোই সোয়াকে তার রেস্টুরেন্টের
বর্তমান অবস্থা সম্পর্কে বলছিল। এইভাবেই কথা বলতে বলতে সেরোই তার রেস্টুরেন্টের সামনে চলে আসে। ঠিক এই সময় সোয়া ওই রেস্টুরেন্টের দিকে তাকালে সে দেখে ইসো এবং তার বন্ধুরা ভেতরে ড্রিঙ্কস করছে, যাদেরকে নাবালক হওয়ায় সে কিছুক্ষণ আগেই তার রেস্টুরেন্ট থেকে বের করে দিয়েছে। সোয়া ব্যাপারটা বুঝতে পারার সাথে সাথেই সেরোইকে লুকিয়ে ব্যাপারটা পুলিশকে জানানোর সিদ্ধান্ত নেয়। আর দেখা যায় এর কিছুক্ষণের মধ্যেই সেখানে পুলিশ এসে সেরোই সহ তার ওই কাস্টমারদেরও থানায় তুলে নিয়ে যায়। নাবালক ছেলেমেয়েদের ড্রিঙ্কস করানোর অভিযোগে সেরোই রেস্টুরেন্ট 2 মাসের জন্য বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। আর এদিকে ইসোর সাথে থাকা তার বন্ধুর গ্রেপ্তারির খবর পেয়ে চেঙ্গা কোম্পানির চেয়ারম্যান বেশ চিন্তিত হয়ে পড়ে। তিনি গাংওয়ানকে বলেন, যাও তোমার ভাইকে জেল থেকে ছাড়িয়ে নিয়ে এসো। আর এখান থেকেই বোঝা যায় গানসো অর্থাৎ ইসোর ওই বন্ধু হলো চেঙ্গা কোম্পানির চেয়ারম্যানের ছেলে। তবে সে ওই চেয়ারম্যানের অবৈধ সন্তান হওয়ায় চেয়ারম্যান তাকে কখনোই গুরুত্ব দিত না। তাই গানসো তাদের থেকে দূরে সরে এসে এইভাবেই সহজ সরল জীবনযাপন করছে। তো যাই হোক, এরপর দেখা যায় গাংওয়ান তার ভাইকে ছাড়ানোর জন্য থানায় আসে। আর সেখানেই 10 বছর পর সে এবং সেরোই আবারও মুখোমুখি হয়। গাংওয়ান তাকে দেখা মাত্রই ঠাট্টা করতে শুরু করে, তবে সেরোই তার সমস্ত কথা ইগনোর করে। এই সময় থানার ওই অফিসার গাংওয়ানকে দেখে বলে, স্যার, আসলে আমি জানতাম না যে এরা আপনার পরিচিত। জানলে আমি কখনোই তাদের গ্রেপ্তার করতাম না। এটা বলার পর ওই অফিসার সেরোইকেও সেখান থেকে চলে যেতে বলে। এমনকি তিনি সেরোই রেস্টুরেন্টের ওপরে হওয়া কেসটাকেও খারিজ করে দেয়। তবে সেরোই অফিসারের এই সিদ্ধান্তে অনেক রেগে যায়। আপনার কাছে অনুরোধ করছি, যে পোশাকটা পরে আছেন সেটার সম্মান করুন, দয়া করে আইন নিয়ে ছেলেখেলা করবেন না। এটা বলেই সে বাইরে চলে আসে। আর তখনই গাংওয়ান তার কানের কাছে এসে বলে, সেদিন তোর বাবাকে আমিই মেরেছিলাম, আর এই ঘটনাটা আমি ইচ্ছে করেই ঘটিয়েছি। এখন তোর যা করার তুই করে নে। এটা বলেই গাংওয়ান সেখান থেকে চলে যায়। আর সেরোই কোনো রকমে নিজেকে কন্ট্রোল করে সেখানেই দাঁড়িয়ে থাকে। এই সময়ে ইসো সেখানে এসে সেরোইকে বলে, যদি বেশি সততা না দেখাতে তাহলে তোমার রেস্টুরেন্টটা 2 মাসের জন্য বন্ধ হতো না। এই সমাজে বাঁচতে গেলে মাঝে মাঝে নিজের আত্মসম্মান ভুলে গিয়ে মাথা নিচু করতে শেখো, দেখবে জীবনটা অনেক সহজ হয়ে যাবে। সেরোই এটা শুনে অনেক রেগে যায় এবং চিৎকার করে বলে, আমার ব্যাপারে তুমি কি জানো? ও আমার বাবাকে মেরেছে, আর আমি ওর সামনে মাথা নিচু করব? আর তাছাড়া মাথা নত করা মানে নিজের আত্মসম্মান বলি দেওয়া। একবার যদি মাথা নত করি তাহলে এই কালচারেই অভ্যস্ত হয়ে পড়ব। তাই যাই হোক না কেন, আমি কোনোভাবেই মাথা নত করব না। ইসো সেরোইর এমন কথা শুনে সেখানে অবাক হয়ে দাঁড়িয়ে থাকে। সত্যি বলতে সে সেরোইর এমন অদ্ভুত চিন্তাধারা দেখে তার প্রেমে পড়ে যায়। তাই সে ঠিক করে, যাই হয়ে যাক না কেন, সে সেরোইকে তার রেস্টুরেন্টটা দাঁড় করাতে সাহায্য করবে। এটা ভেবেই ইসো সেরোইর সঙ্গে কথা বলার জন্য দৌড়ে যায়। তবে সেরোই সেই সময় সোয়ার সাথে কথা বলছিল। ইসো তার কাছে এসে তাকে রেস্টুরেন্টের প্রমোটের জন্য অফার দেয়। তাই সেরোই এই ব্যাপারে কথা বলার জন্য সোয়া ও ইসোকে নিয়ে একটা রেস্টুরেন্টে যায়। এরপর সেরোই তাদের দুজনকে টেবিলে বসিয়ে কফি আনতে গেলে সোয়া ইসোকে বলে, তোমার কি বিন্দুমাত্র লজ্জা নেই? আজ তোমার কারণে সেরোইর রেস্টুরেন্ট বন্ধ হতে চলেছে, আর তারপরেও তুমি তার সঙ্গে দেখা করতে এসেছো। এটা শুনে ইসো তাকে জিজ্ঞাসা করে, তুমি কিভাবে জানলে যে আমার কারণেই রেস্টুরেন্টটা বন্ধ হয়েছে? তার মানে তুমি কি রেস্টুরেন্টের ব্যাপারে পুলিশকে কমপ্লেন করেছো? একবার ভেবে দেখো, সেরোই যদি জানতে পারে তার সব থেকে কাছের বান্ধবী তার রেস্টুরেন্টের নামে কমপ্লেন করেছে, তাহলে তার কতটা খারাপ লাগবে। এভাবেই তারা দুজন যখন একে অপরের সঙ্গে কথা বলছিল, ঠিক তখনই সেখানে সেরোই চলে আসে। দেখা যায় সোয়া কোনো কিছু না ভেবেই সেরোইকে বলে, আসলে আমি তোমার রেস্টুরেন্টের ব্যাপারে কমপ্লেন করেছিলাম। কথাটা শোনার পরেও সেরোই আগের মতোই শান্ত থাকে এবং বলে, এটা কোনো ব্যাপার নয়, এর পেছনে হয়তো তোমার কোনো বাধ্যবাধকতা ছিল। সেরোইর এমন কথা শুনে সোয়া মনে মনে কিছুটা অনুতপ্ত হয় এবং চুপচাপ সেখান থেকে চলে যায়। এরপর ইসো সেরোইর সাথে তার রেস্টুরেন্টের মার্কেটিং নিয়ে কথা বলছিল। সেরোই ইসোর মার্কেটিং এর নলেজ দেখে অবাক হয়ে যায়। সে কখনো এটা ভাবতেই পারেনি এত ছোট একটা বাচ্চা মেয়ের মাথায় এত ভালো ভালো আইডিয়া রয়েছে। তাই সেরোই ইসো এবং তার বন্ধু গানসোকে রেস্টুরেন্টের জন্য হায়ার করে। সেরোই ইসোকে ম্যানেজার পদে নিয়োগ করে। পরের দিন ইসোর কথা মতো সেরোই রেস্টুরেন্টটিকে নতুনভাবে সাজাতে শুরু করে। ইসো ওই রেস্টুরেন্টের ছবি তুলে তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করে। আর তার এই শেয়ারের ফলে রেস্টুরেন্টে কাস্টমারের ভিড় জমে যায় এবং রেস্টুরেন্টটি রমরমিয়ে চলতে থাকে। অন্যদিকে সোয়া সেরোই রেস্টুরেন্টের ব্যাপারে চেয়ারম্যানের সঙ্গে কথা বলতে যায়। সে চেয়ারম্যানকে বলে, সেরোই রেস্টুরেন্টটি এখন রমরমিয়ে চলছে, আর তার একমাত্র কারণ হলো তার ম্যানেজার ইসো। সে মার্কেটের চাহিদা সম্পর্কে খুব ভালোভাবে অ্যানালাইজ করতে পারে, যার কারণেই সেরোই রেস্টুরেন্টে এতটা গ্রোথ এসেছে। সবকিছু শোনার পর চেয়ারম্যান সেরোইকে নিয়ে কিছুটা চিন্তিত হয়ে পড়ে। সে সোয়াকে বলে, তোমাকে এবার সেরোই এবং আমার মধ্যে যে কোনো একজনকে বেছে নিতে হবে, আর এই কথাটা কখনো ভুলে যেও না। তোমার এতদূর আসার পেছনে আমাদের অবদান সব থেকে বেশি। এসব কথা শোনার পর সোয়া রাতে অনেক ড্রিঙ্কস করে। আসলে সে ঠিক করতে পারছিল না সে কার পক্ষ নেবে। এরপর বাড়ি ফেরার সময় সোয়া রাস্তায় সেরোই এবং তার কলিগদের দেখতে পায়। সোয়া সেরোইকে বলে, তুমি হয়তো
মনে মনে আমাকে অনেক ঘৃণা করো, কারণ আমি সবসময় নিজের জন্য তোমাকে ঠকিয়েছি। আসলে আমি যখন ছোট ছিলাম তখন আমার মা আমাকে একটা অনাথ আশ্রমে ফেলে রেখে চলে যায়। এরপর যখন আমি স্কুলে ভর্তি হই তখন আমার সহপাঠীরা আমি অনাথ বলে আমার উপর করুণা করত, আর তাদের বেঁচে যাওয়া খাবার সবসময় আমার জন্য রেখে দিত। তবে তারা এটা কখনোই ভালোবেসে করতো না। তখন থেকেই আমি সিদ্ধান্ত নেই আমি শুধুমাত্র নিজের জন্যই বাঁচবো। তাই বর্তমানে আমি শুধুমাত্র নিজের কথা ছাড়া অন্য কারো কথা ভাবতেই পারি না। এইসব বলতে বলতে সোয়া সেরোইকে কিস করতে গেলে ইসো দৌড়ে এসে সোয়াকে দূরে সরিয়ে দেয়। তাকে দেখে স্পষ্ট বোঝাই যাচ্ছিল সে তাদেরকে একসঙ্গে দেখে অনেক জেলাস ফিল করছিল। এরপর ওয়াশরুমে গিয়ে ইসো এবং সোয়া সেরোইকে নিয়ে ঝগড়া শুরু করে। ইসো বলে আমি সেরোইকে অনেক পছন্দ করি, তখন সোয়া বলে সেরোই শুধুমাত্র আমাকেই পছন্দ করে। আর এটা নিয়েই তাদের মধ্যে বেশ কিছুক্ষণ তর্ক বিতর্ক চলে। এদিকে পরের দিন সেরোই তার রেস্টুরেন্টের প্রমোটের জন্য একটা লাইভ শোতে যায়। তবে সেখানে গিয়ে সে গাংওয়ানকে দেখতে পায়। তাকে দেখা মাত্রই সেরোই কিছুটা বিরক্ত হয়। গাংওয়ান তাকে ধমক দিয়ে বলে প্রতিশোধের নেশা ছেড়ে দাও, এতে তুমি নিজেই ধ্বংস হয়ে যাবে। তুমি কি জানো প্রতিনিয়ত তোমার জন্য সোয়াকে কত কথা শুনতে হয়, কারণ সে আমাদের কোম্পানিতে চাকরি করা সত্ত্বেও তোমার সঙ্গে বন্ধুত্ব রেখেছে। এইসব বলার পর গাংওয়ান তার ক্ষমতা ব্যবহার করে ওই লাইভ শো থেকে সেরোইকে বাইরে বের করে দেয়। রাতের বেলায় সেরোই সোয়ার কাছে আসে এবং তাকে বলে আর কয়েকটা দিন অপেক্ষা করো, আমি কথা দিচ্ছি তোমাকে অফিসে আর কোনো কথা শুনতে হবে না, কারণ আমি আর কিছুদিনের মধ্যেই জেঙ্গা কোম্পানিকে সম্পূর্ণ ধ্বংস করে দেব। আর এর সাথেই ড্রামার দ্বিতীয় পর্বটা এখানেই শেষ হয়। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আজ এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ড্রামার পরবর্তী পর্ব নিয়ে।